প্রিয় শিক্ষার্থী, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত। মেশিন লার্নিং বিষয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমি ওয়ালিউল্লাহ, সহকারী শিক্ষক, ডিস্ট্রিক্ট মাস্টার ট্রেনার, বিজ্ঞান, নতুন কারিকুলাম বিষয়ে। প্রিয় শিক্ষার্থী, চলো প্রথমে আমরা একটি ভিডিও দেখে আসি ক্লাসের শুরুতেই। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ভিডিওটি দেখেছো এবং আশা করছি ভিডিও থেকে কিছু বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। কোনটি হবে সঠিক উত্তর? কোন প্রযুক্তির সাহায্যে আমরা স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালাতে পারি? মাইক্রোসফট অফিস, গুগল লেন্স, মেশিন লার্নিং নাকি চ্যাট জিপিটি? কোনটি হবে সঠিক উত্তর? তোমরা চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই উত্তর দিচ্ছ, একের পর এক উত্তর দিচ্ছ, অনেকেই উত্তর দিচ্ছ। সবারই উত্তর মেশিন লার্নিং। গুড। তাহলে আমাদের সঠিক উত্তর মেশিন লার্নিং। তা আমাদের আজকের পাঠের বিষয় মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং এর যে বিষয়গুলো আমাদের এখান থেকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। মেশিন লার্নিং এর মৌলিক ধারণা। মেশিন লার্নিং এর মৌলিক ধারণা, স্পিচ রিকগনিশন, ইমেজ রিকগনিশন, মেশিন লার্নিং এর ভবিষ্যৎ এবং আরো কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমেই আসা যাক মেশিন লার্নিং কি। মেশিন লার্নিং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা, যা সিস্টেমকে স্পষ্টভাবে প্রোগ্রাম না করে অটোমেটিকলি অভিজ্ঞতা থেকে শেখার এবং উন্নত করার ক্ষমতা প্রদান করে। তাহলে মেশিন লার্নিং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা, যা সিস্টেমকে স্পষ্টভাবে প্রোগ্রাম না করে অটোমেটিকলি অভিজ্ঞতা থেকে শেখার এবং উন্নত করার ক্ষমতা প্রদান করে। অন্যভাবে আমরা বলতে পারি, মেশিন লার্নিং হচ্ছে একটি প্রোগ্রাম যে কিনা নিজেই নিজেকে ট্রেন আপ করতে পারে এবং প্রোগ্রামের উপরে কাজ করে আউটপুট কি হবে সেটা প্রেডিক্ট করতে পারে। অর্থাৎ মেশিন লার্নিং এ আমরা দু রকমের তথ্য দিতে পারি, একটা হলো ইনপুট আর একটা আউটপুট। অনেক সময় আমরা শুধু ইনপুট দিতে পারি, আবার কোনো কোনো সময় আমরা আউটপুট দিতে পারি। অর্থাৎ যন্ত্রকে ইনপুট আউটপুট দুটো বিষয় পরিচিত করিয়ে দেওয়া হয়, পরবর্তীতে মেশিন তার ভেতরের ডাটা থেকে প্রোগ্রামের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আমাদের সামনে আউটপুট হিসেবে ডাটাটাকে উপস্থাপন করে। এটাই হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং কম্পিউটার সিস্টেমকে স্বয়ংক্রিয়ভাবে শেখার সক্ষমতা প্রদান করে। তাহলে মেশিন লার্নিং কম্পিউটার সিস্টেমকে স্বয়ংক্রিয়ভাবে শেখার সক্ষমতা প্রদান করে। অর্থাৎ কম্পিউটার সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নিজেও শিখতে পারে। কম্পিউটার সিস্টেমকে স্বয়ংক্রিয়ভাবে উন্নতি করার সক্ষমতা প্রদান করে। অর্থাৎ কম্পিউটার নিজের যতটুকু উন্নতি দরকার সে প্রোগ্রামিং এর মাধ্যমে নিজেও সে ইমপ্রুভ করতে পারে।
এই প্রযুক্তি তথ্য থেকে প্যাটার্ন তৈরি করতে পারে। এই প্রযুক্তি কোন একটা তথ্য থেকে সুন্দর প্যাটার্ন সে খুব সহজেই তৈরি করে দিতে সক্ষম। এই প্রযুক্তি যেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণেও সক্ষম হয়। হাউ টু লার্ন মেশিন লার্নিং অ্যান্ড এআই। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, তোমাদের মধ্য থেকে অনেকেরই হয়তোবা মেশিন লার্নিং এ আগ্রহ হতে পারে। এই যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, এক্ষেত্রে তোমাদের সামনে অনেকগুলো সেগমেন্টে তোমাদেরকে অনেক কিছু শেখানো হচ্ছে। এর মধ্যে থেকে তোমাদের দুই একটি বিষয় তোমাদের ভালো লাগতেই পারে। তো সেক্ষেত্রে হতে পারে এই মেশিন লার্নিংটাও অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। তো সেক্ষেত্রে এই মেশিন লার্নিং কাদের জন্য উপযোগী, কাদের পছন্দের সাথে মিলে যায়, তারা সেইভাবে ধাপে ধাপে অগ্রসর হলে তোমরা মেশিন লার্নিং এ একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারবে। তো সেক্ষেত্রে প্রথমে দরকার ম্যাথ। ম্যাথ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল, ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং তোমরা ম্যাট্রিক্স এবং সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি, এগুলো আত্মস্থ করতে হয় এবং ভালো নিয়ন্ত্রণে রাখতে হয়। এরপর রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত পাইথন এবং ডাটা অ্যানালাইসিসের সক্ষমতা, ফ্রেমওয়ার্ক সম্পর্কে জ্ঞান এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করার সক্ষমতা, লার্ন জেনারেটিভ এআই এবং জেনারেটিভ এআই সম্পর্কে ধারণা রাখার প্রয়োজন রয়েছে। তো এই যে আমরা দেখতে পেলাম মেশিন লার্নিং, এই মেশিন লার্নিং এর মধ্যে আমরা কয়েকটা অনেক দেখতে পাই। তার মধ্যে অন্যতম একটা প্রধান বিষয় হচ্ছে স্পিচ রিকগনিশন। তো স্পিচ রিকগনিশনটা কি? এটা একটা প্রযুক্তি যা মানুষের কথা থেকে নির্দিষ্ট টেক্সট এ রূপান্তরিত করে। তাহলে স্পিচ রিকগনিশন হচ্ছে একটা প্রযুক্তি যা মানুষের কথা থেকে নির্দিষ্ট টেক্সট এ রূপান্তরিত করতে সক্ষম। যেমন হতে পারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সিরি অথবা গুগল অ্যাসিস্ট্যান্ট। কল সেন্টার অটোমেশনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ডিটেকশন সিস্টেমের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আমরা ব্যবহার করে থাকি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এক ব্যক্তি তার সাউন্ড ইনপুট দিচ্ছে। এবার সেই ইনপুট থেকে এটা আস্তে আস্তে টেক্সটে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ এটা স্পিচ রিকগনিশন। তো স্পিচ রিকগনিশনের ক্ষেত্রে যে সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয় বা কোনো একটা সফটওয়্যার, কোনো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে স্পিচ রিকগনিশন নতুন অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমরা যে সমস্ত জায়গায় কাজ করতে পারি সেটা হচ্ছে কালদি, মজিলা ডিপ স্পিচ এবং গুগল স্পিচ এপিআই। তো কালদি is a toolkit for speech recognition intended for use by speech recognition researchers and professionals. Find the code repository at github.com। অর্থাৎ তোমরা github.com থেকে কালদি সম্পর্কে ধারণা নিতে পারো, জ্ঞান অর্জন করতে পারো এবং সেখানে তোমাদের জ্ঞান বাড়িয়ে নিতে পারো। Mozilla Deep Speech. Deep Speech is an open source speech to text engine using a model trained by machine learning techniques based on Baidu's Deep Speech research paper. এছাড়া রয়েছে গুগলের স্পিচ এপিআই। স্পিচ রিকগনিশন প্রসেস। তো সেক্ষেত্রে আমরা ইনপুট হিসেবে যখন কোনো তথ্য বা ডেটা ইনপুট করি সেটাকে আমরা দেখতে পাই, কিন্তু এর পরে রয়েছে হিডেন লেয়ার। কোনো কোনো ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে দুটো হিডেন লেয়ার রয়েছে। এই লেয়ারের মাধ্যমে ওই ইনপুটকৃত তথ্যকে প্রক্রিয়াকরণ করে আমাদের সামনে আউটপুট হিসেবে টেক্সট বা অন্য কোনো কিছু উপস্থাপন করা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো, স্পিচ রিকগনিশন কি? যদি মনে করো সঠিক উত্তর এ, তোমরা লিখবে 2 স্পেস এ। যদি মনে করো সঠিক উত্তর বি, তোমরা লিখবে 2 স্পেস বি। তো এ মানুষের কণ্ঠস্বরকে শনাক্ত করা এবং টেক্সটে রূপান্তরিত করা। বি মানুষের চিন্তা ভাবনা পড়তে পারা। সি ছবি থেকে তথ্য শনাক্ত করা। ডি শুধুমাত্র গান বা মিউজিক চিহ্নিত করা। কোনটি হবে সঠিক উত্তর? আমরা দেখে আসি তোমরা চ্যাট বক্সে কে কি উত্তর দিচ্ছ। আমরা দেখতে পাচ্ছি সাদিয়া ইসলাম, কেম রোকনুজ্জামান, শাহজাহান, তোমরা অনেকেই উত্তর দিচ্ছ। তোমরা কি এই কয়েকজনই উত্তর দিচ্ছ? সুমাইয়া আকন্দ,
শাহজাহান আহমেদ, সাদিয়া ইসলাম, রুকনুজ্জামান সবাই উত্তর দিয়েছ 2A। তানভীর হোসাইন উত্তর দিয়েছ 2A। তো আমরা জেনে নেই সঠিক উত্তর কোনটি। আমাদের সঠিক উত্তর এ, মানুষের কণ্ঠস্বরকে শনাক্ত করা এবং টেক্সটে রূপান্তরিত করা। আরেকবার উত্তর দেওয়ার চেষ্টা করো, কোনটি স্পিচ রিকগনিশনে ব্যবহার করা হয়? কোনটি স্পিচ রিকগনিশন এর একটি ব্যবহার? ভিডিও এডিটিং, ফেস রিকগনিশন, কৃত্রিম ছবি তৈরি করা, নাকি গুগল ভয়েস সার্চ? কোনটি হবে সঠিক উত্তর? আমরা আরেকবার চ্যাট বক্সে দেখে আসি তোমরা কে কে উত্তর দিচ্ছ। তোমরা অনেকে উত্তর দিচ্ছ 3D সবাই 3D দিচ্ছ, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল শিক্ষার্থী খুবই অ্যাক্টিভ এবং সক্রিয়। ধন্যবাদ সবাইকে, তোমরা অনেকেই উত্তর দিয়েছো এবং সঠিক উত্তর দিয়েছো, সেজন্য শুভকামনা এবং অভিনন্দন তোমাদের জন্য। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশ, ইমেজ রিকগনিশন। এটি একটি প্রযুক্তি যা ইমেজ বা ভিডিও থেকে নির্দিষ্ট অবজেক্ট, প্যাটার্ন বা বৈশিষ্ট্য শনাক্ত করে। এটি একটি প্রযুক্তি বা ইমেজ ভিডিও থেকে নির্দিষ্ট অবজেক্ট, প্যাটার্ন বা বৈশিষ্ট্য শনাক্ত করে। হতে পারে ফেস রিকগনিশন, অবজেক্ট ডিটেকশন, ইমেজ ক্যাপশনিং। তো এই যে বিষয়টি হলো ইমেজ রিকগনিশন। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছবি, সেই ছবিতে কার, ট্যাক্সি, ভ্যান, বাস ইত্যাদি দেখতে পাচ্ছ। তার মধ্যে থেকে এই ছবি থেকে মেশিন লার্নিং এর মাধ্যমে প্রত্যেকটা গাড়িকে আলাদা আলাদা করা হয়েছে। সেক্ষেত্রে এখানে যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ইমেজ রিকগনিশন। তোমরা এখানে দেখতে পাচ্ছ কয়েকটি ছবি এবং ছবিতে তাদের ক্যাপশন দেখতে পাচ্ছ। অর্থাৎ এই ইমেজ রিকগনিশনের মাধ্যমে আমরা কোন একটা ভিডিও থেকে বা কোন একটা ছবি থেকে আমরা খুব সহজেই ব্যক্তির নাম পরিচয় পেতে পারি। ইমেজ রিকগনিশন এর ক্ষেত্রেও আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি তার মধ্যে অন্যতম রয়েছে টেনসরফ্লো, পাইটর্চ এবং ওপেনসিভি। আমরা এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে খুব সহজেই আমরা মেশিন লার্নিং এর ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। An end-to-end open source machine learning platform for everyone. PyTorch. PyTorch is a machine learning library based on the Torch library used for application such as computer vision and natural language processing, originally developed by Meta. OpenCV. OpenCV provides a real-time optimized computer vision library, tools, and hardware. It also supports model execution. অর্থাৎ মডেল এক্সিকিউশনের ক্ষেত্রে আমরা ওপেনসিভি ব্যবহার করতে পারি। তো তিনটাই মূলত ব্যবহার করা হয় আমাদের ইমেজ রিকগনিশনের ক্ষেত্রে। মূলত মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা তিনটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি। এখানে আমরা নিজেরা অ্যাকাউন্ট খুলতে পারি এবং অ্যাকাউন্ট খুলে সেখান থেকে আমরা চর্চা করতে পারি এবং বিভিন্ন সফটওয়্যারের জন্য, বিভিন্ন ওয়েবসাইটের জন্য আমরা মেশিন লার্নিং পদ্ধতি প্রয়োগ করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি মানুষ হেঁটে যাচ্ছে এবং একটি ডগ, কুকুর হেঁটে যাচ্ছে। তো সেক্ষেত্রে মেশিন লার্নিং এর মাধ্যমে আমরা এই যে কিছু সাংকেতিক চিহ্ন ডট ডট এগুলো ব্যবহার করে আমাদের মেশিনের মতো করে মেশিনকে বুঝিয়ে দিতে পারি যে এটা মানুষ, এটা কুকুর ইত্যাদি। তো এভাবে ধাপে ধাপে মেশিনকে একের পর এক বিভিন্ন আকৃতির, প্রকৃতির, বিভিন্ন শেপের বিষয়বস্তু পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে আমরা পরবর্তীতে আউটপুট হিসেবে তাদের ডিসিশন বের করতে পারি। অর্থাৎ নতুন সিচুয়েশনে নতুন ছবি তাদের মাধ্যমে উপস্থাপনের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারি। এখানে যে ছবিতে তোমরা ক্যাপশন দেখতে পাচ্ছ, হতে পারে সেটা তোমাদের গ্রুপ ছবি উঠেছো বা তোমাদের একটা লাইভ, এখন যেটা টেলিভিশনে হয় দেখা যাচ্ছে কোনো একটা ক্রিকেট সম্প্রচার হচ্ছে, সেক্ষেত্রে হয়তো অনেক ক্রিকেটার খেলছেন, অথবা ফুটবল খেলা হচ্ছে, সেক্ষেত্রে অনেক খেলোয়াড়ের নাম ক্যাপশন করার দরকার রয়েছে। তো সেক্ষেত্রে রিয়েল টাইমে, রিয়েল ভাবে, সরাসরি লাইভে এই ইমেজ রিকগনিশনের মাধ্যমে আমাদের ভিডিওর ভিতর থেকে আমরা ছবিগুলো ব্যবহার করে ওই খেলোয়াড়ের নাম ব্যবহার করে তাদের সামনে উপস্থাপন করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে বাড়তি
আমরা যে ভিডিও এডিটর হিসেবে অনেককে ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের ওখানে খুব অল্প সময়ে ভিডিও এডিটর ব্যতীত আমরা ইমেজ ক্যাপশনিং এর মাধ্যমে খুব সহজে তাদেরকে শনাক্ত করতে পারি। তো সেক্ষেত্রে তোমরা যেখানে যেখানে চর্চা চালিয়ে যেতে পারো সেটা হচ্ছে টেনসরফ্লো। এখানে সাইন ইন করে তোমরা নিজেরা এরকম নতুন নতুন অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করতে পারবে। এরপর হচ্ছে পাইটর্চ, এখানেও একইভাবে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমরা কাজ করতে পারবে। এছাড়া রয়েছে ওপেন সিভি, এখানেও তোমরা সাবধানতার সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমরা তোমাদের চর্চা চালিয়ে যেতে পারো। তো ইমেজ রিকগনিশন প্রসেস ইন মেশিন লার্নিং, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি বিড়ালের ছবি। বিড়ালের ছবি পরিবর্তন করে ধাপে ধাপে কোডিং এবং রং পরিবর্তনের মাধ্যমে আমাদের হিডেন লেয়ারের মাধ্যমে, অর্থাৎ ভিতরে কোডিং এর মাধ্যমে পরিবর্তন করে আমরা পরবর্তীতে একটি আউটপুট পাচ্ছি। সেখান থেকে ডিসিশন নিতে পারি এটা একটি বিড়াল না ডগ নাকি কাউ নাকি, অর্থাৎ আমাদের ওই প্রোগ্রামটি সহজেই শনাক্ত করে ছবি দেখে বলতে পারবে এটা বিড়াল। তো বর্তমানে শুধু এই পর্যায়ে নেই, বিড়াল শুধু না, আমাদের এখানে যে কোনো বস্তু যে কোনো শেপ দিয়ে, যেটা আগে কম্পিউটারের সাথে পরিচিত করিয়ে দেওয়া হয়েছে, সেটাকে খুব সহজেই ইমেজ রিকগনিশনের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থী, উত্তর দেওয়ার চেষ্টা করো কোনটি হবে সঠিক উত্তর। ইমেজ রিকগনিশন কি? ফাইল সংরক্ষণ একটি প্রযুক্তি, ছবি সম্পাদনের একটি সফটওয়্যার, ছবি বা ভিডিও থেকে অবজেক্ট, মুখ, লেখা শনাক্ত করা কেবলমাত্র ক্যামেরার জন্য ব্যবহৃত প্রযুক্তি। কোনটি হবে সঠিক উত্তর? তোমরা চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমরা দেখতে পাচ্ছি হয়তো তোমরা ইতিমধ্যে বলার সাথে সাথে তোমরা অনেকেই সবাই উত্তর দিয়ে ফেলেছে মনে হচ্ছে। সবাই উত্তর দিয়েছো 4C। আমরা চলে যাচ্ছি। তো ছবি, ভিডিও থেকে অবজেক্ট, মুখ, লেখা শনাক্ত করা, এটি হবে সঠিক উত্তর। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই প্রায় সঠিক উত্তর দিয়েছো। তো এই যে টাইপস অফ মেশিন লার্নিং এ আমরা 3 ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করতে দেখি। সেটা কি কি? এক, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং এবং রেইনফোর্সমেন্ট লার্নিং। আমরা 3 ধরনের মেশিন লার্নিং জানি। তো 3 ধরনের মেশিন লার্নিং এর মধ্যে একটা রয়েছে সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং এবং রেইনফোর্সমেন্ট লার্নিং। তো প্রথমে আসা যাক সুপারভাইজ লার্নিং। তো সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে ইনপুট ডেটা এবং আউটপুট ডেটা উভয় মেশিনকে প্রদান করা হয়। অর্থাৎ ইনপুট ডেটা এবং আউটপুট ডেটা উভয় মেশিনকে প্রদান করা হয় এবং মেশিন একটি ফাংশন শিখতে চেষ্টা করে যা ইনপুট থেকে আউটপুট অনুমান করতে পারে। তো এই সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই কোন একটি মেশিনের ভেতরে আমরা কি করতে পারি, ইনপুট ডেটাও দিয়ে দিতে পারি, আবার আউটপুট ডেটাও দিয়ে দিই, দিয়ে মেশিন শুধুমাত্র বলা হয় যে মেশিন তোমার ভিতরের তথ্য থেকে তুমি শনাক্ত করো কোনটার ক্ষেত্রে কোন আউটপুট হবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ আপেল আপেল এবং স্ট্রবেরি। তো ক্ষেত্রে 2 রকমের তথ্যই কিন্তু ইনপুট করা হয়েছে, লেভেল করা হয়েছে। এখন মেশিন তার মডেলের মাধ্যমে শনাক্ত করবে, বৈশিষ্ট্যের মাধ্যমে শনাক্ত করবে আমরা কাকে চাচ্ছি, আপেল নাকি স্ট্রবেরি। তো সেক্ষেত্রে যদি আপেল, তাহলে উত্তর আপেল হিসেবে আমাদের সামনে প্রদর্শন করবে। তো এক্ষেত্রে অনেক সময় যদি শুধুমাত্র বৈশিষ্ট্য দিয়ে আমরা শনাক্ত করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা আনসুপারভাইজ লার্নিং হয়ে যাবে। তো আমাদের যখন ইনপুট ডেটা এবং আউটপুট ডেটা উভয় মেশিনকে দেয়া হয় এবং সেখান থেকে মেশিনকে একটি ফাংশন শিখতে চেষ্টা করা হয় বা চেষ্টা করানো হয় এবং আউটপুট কি হবে তাকে সিদ্ধান্ত নিতে বলা হয়, তখন সেটা হয় সুপারভাইজড লার্নিং। এরপরে রয়েছে সুপারভাইজড লার্নিং এর উদাহরণ, যেমন ক্লাসিফিকেশন, ইমেল স্প্যাম ডিটেকশনের ক্ষেত্রে আমরা সুপারভাইজড লার্নিং ব্যবহার করতে পারি। রিগ্রেশন বা হাউস প্রাইস প্রেডিকশনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা করে একটি মেশিন লার্নিং এর ভেতরে বিভিন্ন ধরনের বাড়ির নকশা ছবি প্রদান করে কোন বাড়ির নকশার কোনটার মূল্য কত হবে সেটা আমরা শনাক্ত করে দিই। সেখান থেকে একটা পর্যায়ে মেশিন লার্নিং এর মাধ্যমে, সে ফাংশনিং এর মাধ্যমে তার ভিতরের বৈশিষ্ট্য দেখে সে সুন্দরভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদের বলে দেবে কোন বাড়িটির প্রাইস কত হবে। এটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। প্রিয় শিক্ষার্থী, তোমরা চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো কোনটি হবে সঠিক উত্তর। যখন ইনপুট ডেটা এবং আউটপুট ডেটা উভয় মেশিনকে প্রদান করা হয় এবং মেশিন একটি ফাংশন শিখতে চেষ্টা করে, তখন এটি কোন ধরনের শিখন পদ্ধতি হবে।
আনসুপারভাইজ লার্নিং, সুপারভাইজ লার্নিং, সেমি সুপারভাইজ লার্নিং নাকি রেইনফোর্সমেন্ট লার্নিং, কোনটি হবে সঠিক উত্তর? আমরা আশা করছি তোমরা অনেকেই চ্যাট বক্সে উত্তর দিচ্ছ। আশা করছি খুব দ্রুতই তোমরা চ্যাট বক্সে উত্তর দেবে। তোমাদের উত্তর দেওয়া শেষ। তোমরা প্রচন্ড পরিমাণে সক্রিয়, তোমরা সবাই উত্তর দিয়েছো 5B। ধন্যবাদ সবাইকে, তোমরা উত্তর দিয়েছো এবং সবাই সঠিক উত্তর দিয়েছো। এবার চলে আসি আনসুপারভাইজ লার্নিং, যেখানে শুধুমাত্র ইনপুট ডেটা প্রদান করা হয়, যেখানে শুধুমাত্র ইনপুট ডেটা প্রদান করা হয়, যাতে কোনো লেভেল নেই। মেশিন ডেটার মধ্যকার প্যাটার্ন এবং স্ট্রাকচার শিখতে চেষ্টা করে। তাহলে যেখানে শুধুমাত্র ইনপুট ডেটা প্রদান করা হয়, ওই যে আগে বললাম এখানে শুধু সামগ্রিক অর্থে একসাথে ইনপুট ডেটা আমরা প্রথমেই প্রদান করে দিই। এবার সেখানে কোনো লেভেল দেয়া থাকে না, কিন্তু মেশিন এই ডেটার মধ্যকার প্যাটার্ন এবং তার স্ট্রাকচার শেখবার চেষ্টা করে এবং চেষ্টার মাধ্যমে সে সিদ্ধান্ত নেয় এতে কি হবে এবং সেখান থেকে এই বিষয়গুলোকে সে আলাদা করতে সক্ষম। এটা আনসুপারভাইজড লার্নিং। এটা কিন্তু ইমেজ রিকগনিশনের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, আবার স্পিচ রিকগনিশনের ক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে, শুধুমাত্র তার পন্থার ভিন্নতার ভিত্তিতে হতে পারে। আসলে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সাথে জড়িত। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ক্লাস্টারিং, কাস্টমার সেগমেন্টেশন এবং অ্যাসোসিয়েশন, মার্কেট বাস্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। রেইনফোর্সমেন্ট লার্নিং আমাদের তৃতীয় ধাপ, যেখানে এজেন্ট একটি পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে। তাই এজেন্ট একটি পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে এবং প্রতিক্রিয়া থেকে শেখে। এজেন্ট লক্ষ্য অর্জনের সর্বোচ্চ পুরস্কার অর্জন করা। তো এক্ষেত্রে বললাম যে এজেন্ট একটি পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে এবং প্রতিক্রিয়া থেকে সে শিখবার চেষ্টা করে। এক্ষেত্রে এজেন্ট সবসময় চেষ্টা করে সর্বোচ্চ পুরস্কার, সর্বোচ্চ সঠিক উত্তর দেওয়া তার পক্ষে কখন কিভাবে সম্ভব। সেক্ষেত্রে আমরা অনেকটা ইয়েস অর নোর ক্ষেত্রে বলতে পারি যে সঠিক উত্তর দেওয়া হচ্ছে, তখন আমরা টিক চিহ্ন দিচ্ছি বা ইয়েস ইয়েস করে যাচ্ছি। তো সেক্ষেত্রে যখন একাধিক ডেটা থেকে সে বুঝতে পারে যে এটা ইয়েস ইয়েস ইয়েস, তখন সে সিদ্ধান্ত নেবে এটা অমুক। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে আর বিড়াল, এদের ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে মানুষ, তাহলে মানুষ এর দুটি পা আছে, দুটি হাত আছে, মানুষ এরকম এরকম বৈশিষ্ট্য। মানুষ সে সিদ্ধান্ত নিতে পারে, সে চিন্তা করতে পারে, সে ভাষায় সুন্দরভাবে যোগাযোগ স্থাপন করতে পারে, তার চিন্তার দক্ষতা অন্যান্য প্রাণীর চেয়ে বেশি। এরকম ভাবে কিছু বৈশিষ্ট্য আমরা শনাক্ত করে দিলাম। তো এরকম করে যখন সে দেখবে ইয়েস 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 হচ্ছে, তখন সে খুব সহজেই সিদ্ধান্ত নেবে যে এটা মানুষ। অথবা কোনো একটা বৈশিষ্ট্যের পিছনে পড়ে থাকলে সে বলবে না এটা মানুষ নয়, এটা একটা প্রাণী। এভাবে প্রতিনিয়ত পুরস্কার প্রদানের মাধ্যমে, রিওয়ার্ডস অথবা পানিশমেন্ট, পুরস্কার এবং শাস্তি দুটোর মাধ্যমেই, আমাদের রেইনফোর্সমেন্টের মাধ্যমে আমরা মেশিন লার্নিং সম্পন্ন করতে পারি। তো এক্ষেত্রে আমরা বলতে পারি এক্সাম্পল হিসেবে আমরা উদাহরণ হিসেবে উপস্থাপন করতে পারি গেম খেলা, যেমন আলফাগো অথবা স্বয়ংক্রিয় ড্রাইভিং। এক্ষেত্রে আমরা রেইনফোর্সমেন্ট লার্নিং ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে এই যে তিনটা প্রকার আমরা নাম নিলাম, তিনটা প্রকার কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, শুধুমাত্র তাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের উপর অবলম্বন করে সেগুলোকে আমরা উপস্থাপন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, কখন এটাকে আমরা, যে শিখন পদ্ধতিতে এজেন্ট একটি পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে এবং প্রতিক্রিয়া থেকে শিখে, সেটাকে কি বলা হয়? আনসুপারভাইজ লার্নিং, সুপারভাইজ লার্নিং, সেমি সুপারভাইজ লার্নিং নাকি রেইনফোর্সমেন্ট লার্নিং, কোনটি হবে সঠিক উত্তর? আমরা দেখতে পাচ্ছি এবারও তোমরা অনেকেই উত্তর দিচ্ছ 6D 6D 6D, সবাই 6D দিচ্ছ, রেইনফোর্সমেন্ট লার্নিং। ধন্যবাদ সবাইকে সঠিক উত্তর দেবার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইড। প্রিয় শিক্ষার্থী, তোমরা আরেকবার উত্তর দেওয়ার চেষ্টা করো, নিচের কোনটি ইমেজ রিকগনিশনের একটি ব্যবহার? কোনটি ইমেজ রিকগনিশনের একটি ব্যবহার? তোমরা চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। এবার কিন্তু আমি একটু লেটে প্রশ্নটি দিয়েছি, যার ফলে আমরা দেখতে পাচ্ছি তোমরা এক্ষেত্রে কনফিউশনে চলে গিয়েছো, যার ফলে আমরা 2-3 রকমের উত্তর দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তোমরা কেউ কি উত্তর দিয়েছো
7A রুকনুজ্জামান, 7B, 7A, 7B, 7Cও দিয়েছো কেউ কেউ, 7B, 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 অর্থাৎ বি সংখ্যাগরিষ্ঠ। তাহলে কি বি কেই আমরা জিতিয়ে দিব? না, আমরা আরেকবার দেখে আসি। সেক্ষেত্রে ইমেজ রিকগনিশন আমরা যে পদ্ধতিটা আমরা ব্যবহার করি, আমাদের মোবাইলগুলোতে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফেস আনলক। অর্থাৎ সঠিক উত্তর হবে বি। সঠিক উত্তর বি। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। তো মেশিন লার্নিং এর ভবিষ্যৎ। প্রিয় শিক্ষার্থী, তোমরা এবার দেখবার চেষ্টা করো মেশিন লার্নিং এর ভবিষ্যৎ। অর্থাৎ মেশিন লার্নিং বর্তমানে এই যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বিষয়গুলোর সাথে যুক্ত রয়েছে। তারপরেও মেশিন লার্নিং এ ভবিষ্যতে এগুলো আরো অনেক ইমপ্রুভ আসবে। তো সেক্ষেত্রে আমরা অটোনোমাস ড্রাইভিং, হেলথ কেয়ার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বিজনেস অ্যান্ড কমার্স, সাইবার সিকিউরিটি এবং এডুকেশন, এই 6টা সিস্টেমকে আমরা উল্লেখ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখে নাও এই 6টা সিস্টেম কোনটি কিভাবে বা কতটা কিভাবে কাজ করে। তো অটোনোমাস ড্রাইভিং যেটা তোমরা প্রথমেই দেখেছো, যে এক্ষেত্রে কোনো একটা ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে কোনো একটি গাড়ি তার বিভিন্ন নিজেই চলতে পারে, বিভিন্ন অবজেক্টকে সে শনাক্ত করতে পারে এবং সে রোডের গতি প্রকৃতি, উঁচু নিচু এবং কোন জায়গায় নির্দেশনা অনুযায়ী কোন গতিতে কিভাবে চলতে হবে, কোথায় ডানে মোড় নিতে হবে, বামে যেতে হবে, সে কোথায় প্রাণী রয়েছে, কোথায় উদ্ভিদ রয়েছে, সেগুলো সে শনাক্ত করতে পারে এবং খুব সহজেই সে তার গতিপথকে বেছে নিতে পারে। এবং প্রতিনিয়তই প্রথম হয়তো গাড়িটির চলতে একটু কষ্ট হবে, কিন্তু ওই যে বলা হয়েছে মেশিন লার্নিং এটা নিজে শিখতে পারে। অর্থাৎ আমরা প্রথম তাকে কিছু বৈশিষ্ট্যের সাথে পরিচিত করিয়ে দিলেও পরবর্তীতে সে আরো নতুন কিছুও কিন্তু শিখতে পারে। অর্থাৎ সে স্বয়ংক্রিয়ভাবেই শিখতে পারে এবং শিখে সে সিদ্ধান্ত নিতে পারে এবং প্রতিনিয়ত সে নিজের সক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারে। এরপরে আমরা দেখতে পাই হেলথ কেয়ার, চিকিৎসা ক্ষেত্রে। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে আমরা বড় ডাটা নিয়ে কাজ করতে হয় এবং ডিসিশন নিতে হয়। বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং মেডিকেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ডাক্তারদেরকে সহজে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে পারে এবং রোগের বিভিন্ন উপসর্গ থেকে রোগ শনাক্ত করতে সক্ষম হয় এবং এই রোগগুলো কোন পর্যায়ে কিভাবে রয়েছে সেটাকে শনাক্ত করতে পারে এবং রোগের জন্য কেমন ওষুধ হবে সে সম্পর্কেও সে সিদ্ধান্ত দিতে পারে। এছাড়া কোন ব্যক্তি তার শারীরিক সক্ষমতা, ভর, ওজন বিভিন্ন দিক বিবেচনা করে বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যক্তি বিশেষ, বয়স বিশেষ, ভিন্নতর ক্ষেত্রে ভিন্ন ঔষধ তারা সাজেস্ট করতে পারে। এভাবে আমরা দেখতে পাই প্রতিনিয়ত হেলথ কেয়ার বর্তমানে এগিয়ে যাচ্ছে এবং বর্তমান বিশ্বে অনেক জায়গায় প্রাথমিকভাবে ব্যবহার চালু হয়েছে, কিন্তু ভবিষ্যতে আমাদের বাংলাদেশেও চলে আসবে এবং সেখান থেকে আমাদের অনেকের হয়তো চাকরি চলে যেতে পারে, কিন্তু সেই সাথে আবার যারা অনেকে এগুলোতে দক্ষ হবে তাদের কিন্তু চাকরি সংস্থান হবে। যেমন আমরা বলতে পারি এখন এই যে ড্রোন সহ অনেক হামলার কথাও কিন্তু আমরা জানি। সেক্ষেত্রে এই যে ড্রোন, অর্থাৎ একটা জায়গায় আক্রমণ করতে আগে অনেকগুলো ব্যক্তির প্রয়োজন হতো, সেক্ষেত্রে কিন্তু এখন একটা ড্রোন এর মাধ্যমে কিন্তু আক্রমণ সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে। কিন্তু এই ড্রোনটিকে পরিচালনা করতে আগে প্রয়োজন হতো শুধুমাত্র ওই ড্রাইভারদেরকে, কিন্তু আমাদের এখন প্রয়োজন হবে কি, কে কোন প্রক্রিয়ায় কোন প্রোগ্রামিং কিভাবে পরিচালনা করতে পারে এমন দক্ষ লোকের। অর্থাৎ আমাদের এডুকেশন সিস্টেম গুলো কিন্তু পাল্টে যাবে। এরপর রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা অনেকের নাম ইতোমধ্যে জেনেছি, তারপরেও আমাদের বিশেষভাবে বেশি দরকারি যে সমস্ত জিনিসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে চ্যাটজিপিটি। আস্ক রিয়েল কোশ্চেন, গেট কমপ্লিট অ্যান্সার। তুমি সুনির্দিষ্ট প্রশ্ন করো, তোমাকে সঠিক উত্তর দিয়ে দেবে চ্যাটজিপিটি। মাইক্রোসফট বিং, এখানে তুমি সুন্দর করে প্রশ্ন করতে পারো, সে কমপ্লিট অ্যান্সার দিয়ে দেবে। হতে পারে তোমার জন্য কোনো একটি প্যারাগ্রাফ লিখবার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে তুমি ডিটেইল ভাবে তোমার তথ্য উপস্থাপন করবে, তোমাকে খুব সহজেই সে তোমার জন্য
উত্তর দিয়ে দেবে। অথবা মনে করো কোনো একটা চাকরির ক্ষেত্রে তোমার সিভি লিখবার দরকার রয়েছে, রিজিউম লেখার দরকার হয়েছে, সেক্ষেত্রে তুমি প্রথমে এখানটাতে চ্যাট জিপিটি বা মাইক্রোসফট বিংকে তুমি কি করতে পারো, তোমার পরিচয়টা ধীরে ধীরে চ্যাট জিপিটির সাথে কথা বলে বলে তাকে জানিয়ে দিতে পারো। একটা পর্যায়ে চ্যাট জিপিটি তোমার সম্পর্কে জেনে গেল। এবার মনে করা যাক তুমি কোন এক জায়গায় অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ, ওই কোম্পানিটা কি চাচ্ছে, এবার সেগুলো তুমি ওখানে উপস্থাপন করে দাও। এবার দুটো ডাটা নিয়ে দেখা যাবে কি খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যে 2-3 সেকেন্ডের মধ্যে তোমাকে সুন্দর একটা রিজিউমি তৈরি করে দেবে। অর্থাৎ তুমি খুব সহজেই তোমার রিজিউমি তৈরি করতে পারবে এবং কাঙ্ক্ষিত জবটি তুমি পেয়ে যেতে পারো। এভাবে প্রতিনিয়ত আমাদের দরকার রয়েছে চ্যাটজিপিটির সাথে নিজেকে পরিচিত করানোর, অর্থাৎ নিজের চেনা জানা ভালো লাগা সবকিছু পরিচয় করানোর। ভেনগেজ, এটার মাধ্যমে আমরা এআই কার্ড জেনারেট করতে পারি। মোমেন্টো এআই, এর মাধ্যমে আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট, মুভি এগুলোকে আমরা শনাক্ত করতে পারি এবং সেই মুভি প্রোডাক্টস গুলোকে ব্যক্তি বিশেষের নিকট কার কোনটা কিভাবে প্রয়োজন তার নিকট সেটা পাঠিয়ে দিতে পারি। স্পিকিং ক্লাব এআই, এটার মাধ্যমে আমরা ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করতে পারি। সাবমিট লাইফ কোচ, এটা হতে পারে আমাদের লাইফ কোচ, অর্থাৎ আমাদের ব্যক্তি জীবনে কোন সময় কোন ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন সেই সম্পর্কে আমরা এই সামিটের নিকট ডাটা উপস্থাপনের মাধ্যমে আমরা তার সহযোগিতায় আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের সহযোগিতা নিতে পারি, অর্থাৎ সে হয়ে যেতে পারে আমাদের লাইফ কোচ। এরপরে বিজনেস এন্ড কমার্সের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোতে অবদান রাখা সম্ভব হবে ভবিষ্যতে এবং কিছু কিছু ক্ষেত্রে এখনো সম্ভব হয়েছে, কাস্টমার সেগমেন্টেশন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ফ্রড ডিটেকশন, চ্যাটবট এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রাইস অপটিমাইজেশন, ভিজুয়াল সার্চ, কাস্টমার লাইফ ভ্যালু প্রেডিকশনের ক্ষেত্রে আমাদের মেশিন লার্নিং ব্যবহৃত হতে পারে। এরপরে আমাদের রয়েছে সাইবার সিকিউরিটি। এরপরে আমরা দেখতে পাচ্ছি মেশিন লার্নিং এর ক্ষেত্রে সাইবার সিকিউরিটি। ইনসিকিউরিটি, মেশিন লার্নিং continuously learn by analyzing data to find patterns so we can better detect malware in encrypted traffic, find insider threats, predict where bad neighborhoods are online to keep people safe when browsing, or protect data in the code by uncovering suspicious user behavior। অর্থাৎ সাইবার সিকিউরিটির মাধ্যমে আমরা খুব সহজেই, অর্থাৎ আমরা এখন অনলাইনের যুগে বসবাস করছি, এই সময়ে আমাদের এই অনলাইনের বিভিন্ন কার্যক্রমে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ কিছুদিন পূর্বেই আমরা জেনেছিলাম যে বাংলাদেশ ব্যাংক হ্যাক করা হয়েছে সহ আরো অনেক জায়গায় প্রতিনিয়ত আমাদের ডাটাগুলো চুরি করা হচ্ছে এবং আমাদেরকে বিভিন্ন রকমের আক্রমণ করা হচ্ছে। তো সেক্ষেত্রে সাইবার সিকিউরিটি সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণার দরকার রয়েছে। তো আমরা অনেক সময় অসাবধান থাকলেও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে খুব সহজেই আমরা কোনগুলো আমাদের জন্য ক্ষতিকর, কোনগুলো আমাদের জন্য উপকারী এবং কতটা ক্ষতিকর এগুলো জেনে বুঝে আমরা আমাদের ওয়েবসাইট এবং আমাদের অনলাইন যাতায়াতটাকে নিরাপদ রাখতে পারবো। এরপর রয়েছে এডুকেশন সিস্টেম। এডুকেশন, শিক্ষা, শিখন যেখানে কাজ করে। শিখন হচ্ছে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন, সেটাই হচ্ছে শিখন। অর্থাৎ কোন একটা কিছু শেখার পর ওই বিষয়ে যদি আমার আচরণের কিছুটা পরিবর্তন হয় তবেই সেটা আমার জন্য শিখন হয়েছে বলতে পারবো। অর্থাৎ এই যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, এর মাধ্যমে তোমাদের মধ্যে এই যে আইসিটি সম্পর্কে তোমাদের জ্ঞানের কোন স্তরে কতটুকু তোমাদের প্রয়োজন রয়েছে সেইগুলোর মধ্য থেকে তোমাদের একটা আগ্রহ কিন্তু কিছুটা হলেও তৈরি হয়েছে। যাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে তোমরা চ্যাট বক্সে ইয়েস লিখে দাও। আমরা একটু জানতে চাই যে তোমাদের কাদের কাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে তোমাদের আইসিটি সম্পর্কে ধারণা পাকাপোক্ত হচ্ছে এবং আগ্রহ
আগের তুলনায় বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি তোমাদের অনেকেই যুক্ত হচ্ছ এবং তোমরা সবাই লিখছো ইয়েস, ইয়েস, ইয়েস। আচ্ছা, আমি যদি পার্সেন্টের হিসাবে বলি, তোমরা একটু পার্সেন্ট দেবে তো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে? কত পার্সেন্ট দেবে 100-র মধ্যে? কত দেবে? যে আইসিটিতে তোমাদের আগ্রহটাকে বৃদ্ধি করেছি। তানভীর হোসাইন 90%, সজল হোসাইন 70%, মাহিম আব্দুল্লাহ 110%। কিন্তু তোমাদের পার্সেন্ট দেখে তো খুব ভালো লাগছে, অনেকেই 100%, খুবই ভালো লাগছে। রিয়া, তুমি কি আমাদের কাছে অসন্তুষ্ট নাকি? মাত্র 40% দিয়েছো, আর 15% দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের ক্লাসে হয়তো তোমরা হয়তো সন্তোষজনক পর্যায়ে আমরা পৌঁছাতে পারি নাই, যার কারণে পার্সেন্ট হয়তো তোমরা একটু কম দিচ্ছ। তো যাই হোক, তোমাদের পার্সেন্ট দেখে ভালো লাগলো, অনেকে দিয়েছো 110%। তো আমরা আশা করব তোমরা, এখনো সময় আছে, তোমরা তোমাদের বন্ধুদেরকে আমাদের এই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে রেজিস্ট্রেশন করাতে উদ্বুদ্ধ করবে, এবং আমাদের ক্লাসগুলোতে আমরা যেন আরো সক্রিয়ভাবে তোমাদেরকে সময় দিতে পারি, এই চেষ্টা যেন আমরা করতে পারি, এবং আমাদের স্টুডেন্ট সংখ্যা যেন বৃদ্ধি পায়, তোমরা সেই চেষ্টা করবে। ধন্যবাদ ওয়ালিউল্লাহ স্যারকে আজকের টপিকগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকের ক্লাসের সেশন নিয়ে কি কারো কোয়েশ্চেন্স আছে? সরি, আমার ক্লাসে আরো একটু বিষয় ওদের জন্য মনে হয় গ্যাপ রয়েছে, ওটা একটু জানা দরকার, ওদের সিলেবাসে ছিল। আচ্ছা স্যার, আপনি কন্টিনিউ করেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ মেশিন লার্নিং এর আরো কিছু ধারণা যেটা তোমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, সেটা হচ্ছে মেশিন লার্নিং কিভাবে সম্পন্ন হয়। তো সেক্ষেত্রে আমরা দেখি শেখার প্রক্রিয়া। মেশিন লার্নিং একটি অ্যালগরিদম ডেটা বিশ্লেষণ করে প্যাটার্ন ও সম্পর্ক খুঁজে বের করে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়। এটি ডেটা থেকে শিখতে এবং পূর্বাভাস করতে সক্ষম হয়, যা স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা হয়। ডেটা বা বৈশিষ্ট্য। মেশিন লার্নিং মডেল তৈরি করতে বিশাল পরিমাণের ডেটার প্রয়োজন হয়, এবং এই ডেটার মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য থাকে যা মডেলকে শেখার জন্য সহায়ক হিসেবে কাজ করে। এবং এই বৈশিষ্ট্যগুলো এমন ইনপুট যা একটি সমস্যার সমাধান করতে সাহায্য করে, যেমন ছবির রং, আকৃতি এবং কোনো টেক্সটের শব্দের ফ্রিকোয়েন্সি থেকে বৈশিষ্ট্যগুলোকে আলাদা করতে সক্ষম হয়। এরপর মডেল ট্রেনিং এর প্রয়োজন পড়ে। মেশিন লার্নিং এর প্রাথমিক ধাপে ডেটা ব্যবহার করে একটি মডেল তৈরি করা হয়, এবং এই প্রক্রিয়াকে মডেল ট্রেনিং বলা হয়। মডেল ট্রেনিং এর সময় অ্যালগরিদম ডেটার প্যাটার্ন এবং সম্পর্কগুলো শেখে, সেগুলোকে একটি ফাংশনে রূপান্তর করে। তাহলে মডেল ট্রেনিং এর সময় অ্যালগরিদম ডেটার প্যাটার্ন এবং সম্পর্কগুলো শিখে নেয়, সেগুলোকে একটি ফাংশনে রূপান্তর করে। টেস্টিং। ট্রেনিং এর পর মডেলটির কার্যকারিতা পরীক্ষার জন্য একটি ভিন্ন ডেটাসেট ব্যবহার করা হয়। এটি নিশ্চিত করে যে মডেলটি নতুন ডেটা কিভাবে পরিচালনা করতে পারে বা পারবে। পরীক্ষার মাধ্যমে মডেলটির সঠিকতা, স্পষ্টতা এবং কার্যকারিতা মূল্যায়ন করা হয়। এরপরে রয়েছে ফিডব্যাক। মডেল যখন বাস্তব ডেটা নিয়ে কাজ করে, তখন সে সেখান থেকে প্রাপ্ত ফলাফল এবং ফিডব্যাক ব্যবহার করে মডেলকে উন্নত করার চেষ্টা করে। এই প্রক্রিয়ার মাধ্যমে মডেলটির কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা বাড়ানো যায়। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসে সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আশা করছি তোমরা আসলেই অনেকেই এখানে অনেক অ্যাডভান্স স্টুডেন্ট, এবং তোমরা অনেক ক্ষেত্রে আমাদের এখান থেকে কিছুটা সহযোগিতা তোমরা পেয়েছো, এবং তোমাদের ভবিষ্যতে আরো আগ্রহ বাড়বে। হয়তো একটা টপিকে আমরা তোমাদেরকে একটু জ্ঞান দিয়েছি, কিন্তু মূলত আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আইসিটির বিভিন্ন নতুন নতুন ক্ষেত্রের সাথে পরিচিত করিয়ে দেওয়া, এবং এই পরিচয়ের জায়গা থেকে তোমরা ভবিষ্যতে তোমাদের নতুন নতুন ক্ষেত্রগুলোকে বেছে নেবে এবং সেখানে নিজের ক্যারিয়ার তৈরির চেষ্টা করবে এবং নিজের দক্ষতার প্রমাণ রাখবে। এটাই হচ্ছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য।
আর যারা অনেক অ্যাডভান্স তারা খুব সহজেই এখান থেকে অনেক মানে প্রাথমিক ধাপে আমাদের এই পিডিএফ গুলো থেকে তোমরা অনেক জ্ঞান অর্জন করেছো। তার পরবর্তীতে আরো অনেক এক্সপার্ট তোমাদের সামনে আসবেন এবং বিভিন্ন প্যাটার্ন প্রশ্ন করবেন। তো তোমরা সেক্ষেত্রে নিজেদের দক্ষতার সাথে আরো নিজেদেরকে ঝালিয়ে নেবে এবং কোনো প্রয়োজন হলে আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সাথে যোগাযোগ রাখবে। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সহযোগী হিসেবে যিনি আমাদের সাথে আছেন তাকে আমি আমার মানে কথা এখানে শেষ করছি। আর তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্নের জিজ্ঞেস করতে পারো। কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারো, হ্যান্ড রেজ করলে আমরা মাইকটা অন করে প্রশ্নটা করতে পারো স্যারকে। আচ্ছা, মাসুম ইকবাল আপনি একটা মানে মতামত দিয়েছেন যে আপনি আরো অ্যাডভান্স ইনসাইটস পেতে চান মেশিন লার্নিং সম্পর্কে। আমরা উৎসাহিত আপনার এই মতামতটা দেখে বা আগ্রহটা দেখে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে হয়তো এই জাতীয় যেগুলো ফিউচার ট্রেন্ডটাকে কন্ট্রোল করবে সেই জায়গাগুলোকে, যেসব লেটেস্ট টেকনোলজি গুলো হোক বা লেটেস্ট অ্যাপ্রোচ গুলো হোক সেগুলোকে নিয়ে কাজ করতে চাই। আমরা আমাদের সেই প্ল্যাটফর্মে এগুলো নিয়ে শেখাতে চাচ্ছি। বাট আইসিটি অলিম্পিয়াড যেহেতু একটা সবার জন্য একটা প্ল্যাটফর্ম, এখানে হয়তো সব অ্যাডভান্স জিনিসগুলো আনা যায় না, জেনারেল ব্যাপারগুলো রাখতে হয়। বাট পাশাপাশি শুধুমাত্র কিছু কাস্টমাইজ কোর্স করে সেই কাস্টমাইজ কোর্স গুলো হয়তো অফার করা হবে যেখানে আপনারা অ্যাডভান্স বিষয়গুলো জানতে পারবেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন আপনি নতুন, কিভাবে এত বড় সিলেবাস কভার করবেন? আমার বিশ্বাস আপনি নতুন হলেও অনেক টপিকসেরই আপনি অলমোস্ট 80-90% আপনি জানেন। আপনাকে শুধু জাস্ট আমরা জানাটাকে একটু রিব্রাশ করে দিচ্ছি যাতে আপনার জানাটা আরেকটু মজবুত হয়। পাশাপাশি নতুন নতুন কিছু টপিকস আপনাদেরকে আমরা ইন্ট্রোডিউস করছি যেখানে আপনারা শুধু তার বৈশিষ্ট্যগুলো শুনবেন, তার প্রয়োজনটা এবং কিভাবে কাজ করে সেই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আশা করছি ওগুলো খুব বেশি কমপ্লেক্স হবে না, আপনারা খুব সহজে এগুলো বুঝতে পারবেন। তবে একটু ধৈর্য ধরতে হবে আর একটু বইগুলো পড়তে হবে, তাহলে আমার ধারণা আপনারা খুব ভালোভাবে পারবেন। এই সিলেবাস আপনাদেরকে খুব বেশি কষ্ট করতে হবে না। আচ্ছা, প্রত্যেক ঘোষ জানতে চেয়েছেন এক্সাম প্যাটার্নটাকে জানতে চাই। এক্সাম প্যাটার্নটার ব্যাপারে নিয়ে আমরা একটা সেশন তো করবই। ইন বিটুইন আপনারা যেটা জানতে পারেন এক্সাম গুলো হবে এমসিকিউ বেসড এবং আমরা অনলাইনে আমরা সিলেকশন রাউন্ড থেকে গালা রাউন্ডের এক পর্যন্ত অনলাইনে এমসিকিউ বেট করবো। বাট সিলেকশন ফাইনাল রাউন্ডটা যেটা বা গালা রাউন্ড যেটা আমরা বলছি সেখানে আমরা অন সাইটে করব, মানে আপনাদের ফিজিক্যালি ঢাকায় আসতে হবে এবং যারা যারা নির্বাচিত হবেন আর কি ঢাকায় একটা নির্দিষ্ট কোনো একটা লোকেশনে আপনাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ফাইনাল রাউন্ডে এমসিকিউ শুধু থাকবে না, ওখানে কিছু অ্যাসে টাইপেরও থাকবে বা বিভিন্ন ধরনের কোশ্চেন প্যাটার্ন থাকবে, আমরা সেটাও দেখবো আর কি। তো আমি দেখতে পাচ্ছি আপনাদের আজকে ক্লাস সম্পর্কে নিশ্চয়ই কোনো প্রশ্ন, স্যার হয়তো অনেক সুন্দরভাবে অনেক ডিটেলস আপনাদেরকে বুঝিয়েছেন, বলার চেষ্টা করেছেন, আমরা সবাই সেটা শুনেছি। এবং আমরা আশা করছি যে এই পিডিএফ ফাইল, স্যার যে পিডিএফ ফাইলটা শেয়ার করলেন সেই পিডিএফ ফাইল প্লাস আছে ক্লাসের যে রেকর্ডিংটা এগুলো সবই আপনাদের নোট ক্লাস সেকশনে পেয়ে যাবেন এবং নিয়মিত এগুলোকে ফলো করবেন, দেখবেন। এবং যে ভিডিওগুলো দেওয়া আছে ভিডিও কন্টেন্ট সেকশনের মধ্যে সেই ভিডিওগুলো একটু দেখবেন, আমাদের সেগমেন্ট স্পেসিফিক ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, আপনাদের লার্নিং গুলোকে অনেক বেশি আরো সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি। তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আজকে আমরা এখানেই শেষ করি। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার অত্যন্ত পরিশ্রম করে আপনি আজকে ক্লাসটা অনুষ্ঠিত করেছেন, আপনাকে প্রতি আমরা আইসিটি অলিম্পিয়াডের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অশেষ ধন্যবাদ আপনাকে স্যার।
শুভরাত্রি সবাইকে, ধন্যবাদ আপনাদের ধন্যবাদ, সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমার কণ্ঠ অনেক কঠিন ছিল, ঠান্ডাতে জমে আছি, তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু বলার। তো ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমরা খুব ক্লিয়ারলি শুনতে পেয়েছি আপনাকে স্যার, ওই রকম অসুবিধা হয়নি, আপনি আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে উঠবেন শীঘ্রই, এই দোয়া আমরা করছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।